ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। অনেক অনেক আপডেট নিয়ে থাকছে আজকের স্পোর্টস লাইভ। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর তো থাকছেই, এছাড়া অ্যাশেজ চলছে ডে 2, সেখানে শেষ হয়ে গেছে। অজি টিম তারা বেশ খানিকটা এগিয়েও গেছে এই দিনে, এবং এছাড়া ফুটবল বিশ্বকাপ 2026-এর যে ড্র সেটাও কিন্তু অনুষ্ঠিত হবে আজ রাতেই। তো সব মিলিয়ে অনেক অনেক খবর নিয়ে স্বাগত জানাচ্ছি প্রত্যেকে। তবে শুরুটা করব জাতীয় ক্রিকেট দলের খবর দিয়ে। কাল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের বিশেষ ক্যাম্প। ঐচ্ছিক এই ক্যাম্পে যোগ দেবেন বেশ কয়েকজন ক্রিকেটার। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে স্কিল ট্রেনিং করবেন আশরাফুল, সালাউদ্দিনরা। ব্যাটারদের জন্যই মূলত এই ক্যাম্প চলবে বিপিএল এর অনুশীলন শুরুর আগ পর্যন্ত। সপ্তাহ 3 পরই পর্দা উঠবে বিপিএল এর এবারের আসরের। সেই প্রস্তুতিতে যখন ফ্র্যাঞ্চাইজিরা, তখন জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি। শনিবার থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্প মূলত হবে ব্যাটারদের নিয়ে। জানা গেছে সেই সংখ্যা হতে পারে 4 থেকে 5 জনের। আয়ারল্যান্ড সিরিজ শেষে ছুটিতে আছে অনেক ক্রিকেটার। আইএল টি20 খেলতে একাধিক ক্রিকেটার আছেন দেশের বাইরে, তাই অ্যাভেলেবল থাকা প্লেয়ারদের নিয়েই হবে বিশেষ এই স্কিল ক্যাম্প। শনিবার দুপুর 1টায় শুরু হবে প্রথম দিনের অনুশীলন ক্যাম্প। বিপিএল এর সময় ছুটি কাটাতে ক্যারিবিয়ান দ্বীপে পাড়ি জমাবেন হেড কোচ ফিল সিমন্স। তার আগে ফাঁকা স্লটে এই ক্যাম্প করার পরিকল্পনা করেছে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের প্রস্তুতি নিতেই এই ক্যাম্প চলবে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলন শুরুর আগ পর্যন্ত। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং ওয়ানডে প্লেয়ার তো অনেকেই লাস্ট যে রাউন্ডটা হবে এনসির এখানে ব্যস্ত থাকবে। যে টি20 প্লেয়াররা রিসেন্ট সিরিজটা শেষ করলো, এদের মধ্যে থেকে অল্প কিছু ক্রিকেটারদের নিয়ে জাস্ট স্পেসিফিক স্কিল ক্যাম্প হবে আর কি। সো উদ্দেশ্যটা হচ্ছে কি হেড কোচ ছুটিতে যাওয়ার আগে 1-on-1 কিছু স্কিল নিয়ে কাজ করবে। 26 ডিসেম্বর থেকে বিপিএল শুরুর পর তা শেষ হবে 16 জানুয়ারি। এরপর টি20 বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে টিম টাইগার্স। বিশ্বকাপ যাত্রার আগে মিরপুরে আরেকটি ক্যাম্প করার কথা আছে বাংলাদেশ দলের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। একটা অবশ্যই ভালো প্রস্তুতি বাংলাদেশ দল সেটা করতে চায়, এবং এই প্রস্তুতিটা শুরু হচ্ছে আগামীকাল থেকে। তবে বিপিএল প্রসঙ্গও থাকবে এই ক্যাম্পে। আশরাফুল থাকবেন, তিনি জাতীয় দলের দায়িত্বে আছেন, ব্যাটিং কোচ হিসেবে তাকে ক্যারি করবে। তবে তিনি একটা কথা বলেছেন বিপিএল নিয়ে, খুব ইম্পর্টেন্ট। বিপিএলে একসময় যে জৌলস ছিল, আসলে যদি আমরা ধরি স্টিভ স্মিথরা যখন এসছেন, ক্রিস গেলরা যখন এসছেন, রাসেল পোলার্ডরা যখন এসছেন, সেই জৌলসটা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যেতে বসেছে। আইপিএলের পরে বিপিএলের কথা উঠতো, তবে সেই বিপিএলের হারানো জৌলস কি করে ফেরানো যায় সেই বিষয়ে মোহাম্মদ আশরাফুল একটা কথা বলেছেন, যে ফ্র্যাঞ্চাইজিগুলো যদি আরও বেশি শক্তিশালী হয় অন্তত আর্থিক দিক থেকে, এবং আরও বেশি প্রফেশনাল হয়, এবং ব্র্যান্ডিং যেটা মূল বিপিএলে, সেটা কিন্তু নির্ভর করে মাঠের খেলায়। মাঠের 4-6 কিংবা মাঠের যে ম্যাচ, সেটা যদি জমে ঠিকঠাক মতো, সুপার ওভার কিংবা আইপিএলে অন্যান্য ম্যাচে আমরা দেখেছি যে যখন মাঠের খেলায় আলোচনা হয় বা মাঠের খেলা অনেক বেশি জমে যায়, তখন কিন্তু সেই লিগটা অনেক বেশি হাইপড হয়। তো বিপিএলের সেসব নিয়েই আসলে কি বাতলে দিয়েছেন আশরাফুল, শুনেছেন সহকর্মী হাসিনুর রহমান। জানবো সেই প্রতিবেদন। 2012 সালে যখন শুরু হয় বিপিএলের পথ চলা, তখন কতটাই না আকর্ষণীয় ছিল এই আসরটি। আফ্রিদি, ক্রিস গেইল, ইমরান নাজির, সানা জয়সুরিয়া, চন্দ্রপলের মতো তারকারা ছিলেন মাঠে। এরপর ব্রাভো, পোলার্ড, নারিন, রাসেল থেকে শুরু করে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ডুপ্লেসিস, ডিভিলিয়ার্স, বাবর আজম, রশিদ খানের মতো ক্রিকেটাররাও খেলে গেছেন বিপিএল। তাই তো গর্ব করে অনেকেই বলতো আইপিএল এর পরেই নাকি বিপিএল এর স্থান। কিন্তু এখন সবই ঝলমলে অতীত। সুপারস্টার ক্রিকেটার 2-1 অল্প সময়ের জন্য খেলতে আসেন বিপিএলে, তাও আবার 2-1টা ফ্র্যাঞ্চাইজির হয়েই। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসে নিম্নমানের, অজানা এমনকি অবসরে যাওয়া বিদেশিদের। বিপিএলের জনপ্রিয়তা হারানোর জন্য তাই দুর্বল ফ্র্যাঞ্চাইজিকে দায়ী করছেন বিপিএলের স্বর্ণযুগের সারথি মোহাম্মদ আশরাফুল। লাস্ট 3-4 বছর এই জিনিসটা হচ্ছে যে 2-3টা টিম খুব ভালো ফরেন প্লেয়ার নিয়ে আসে, আর কয়েকটা টিম দেখা যাচ্ছে যে একদম খেলার বাইরে 3-4 বছর ধরে একদম কোয়ালিটি নাই, ওদের নিয়ে আসে। ওই সময় আসলে টুর্নামেন্টটা কিন্তু জলুসটা হারিয়ে ফেলেন।
তবে আশরাফুলের দল রংপুর রাইডার্স শক্তিশালী স্কোয়াড গঠন করেছে এবারের আসরেও। নিলামে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের দলে ফিরিয়েছে ফ্রাঞ্চাইজি। সেই সাথে ডিরেক্ট সাইনিং নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান তো আছেই। বিদেশিদের তালিকাটাও সবচেয়ে তারকাবহুল। দাভিদ মালান, কাইল মায়ার্স, ইফতেখার রহমান থেকে শুরু করে এক ঝাঁক তারকা পাকিস্তানি আছে দলে। হেড কোচ হিসেবে থাকছেন মিকি আর্থার। কাইল মায়ার্স, ডেভিড মালান, ইফতেখার, খুশদিল শাহ, আকিব জাভেদ, তারপর নাফে, ফাহিম আশরাফ, তো আমরা যাদেরই নিয়েছি, মুকিম, চায়নাম্যান, তো আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো ভালো ফরেন প্লেয়ারও কালেকশন করেছি। তবে সামনের দিনগুলোতে বিপিএল আবারও জৌলুস ফিরে পেতে পারে এমন বিশ্বাস রাখতে চান আশরাফুল। লম্বা মেয়াদে মালিকানা প্রদানের পাশাপাশি আরও কিছু পরীক্ষিত বড় বাজেটের ফ্রাঞ্চাইজি বিপিএলে অন্তর্ভুক্ত হলে প্রাণের সঞ্চার হতে পারে বাংলাদেশের সবচেয়ে জৌলুসপূর্ণ ঘরোয়া এই আসরটির। ফিউচারে আরও ভালো হবে, যখন একটা টিম 5 বছরের জন্য মালিকানা পেয়ে যাবে তখন তারা একটা প্ল্যান করতে পারবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল এর আরও আপডেট রয়েছে। চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব ছেড়েছেন হাবিবুল বাশার সুমন। জানা গেছে বিপিএল এর টেকনিক্যাল কমিটির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে সাবেক অধিনায়কের, সেজন্যই ছেড়েছেন চট্টগ্রামের ম্যানেজারের দায়িত্ব। বিপিএল এর নিলামের দিন কয়েক আগে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নিজেদের মেন্টর এবং ম্যানেজার হিসেবে হাবিবুল বাশারকে পরিচয় করিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। যদিও দেশের বাইরে থাকায় নিলামের টেবিলে ছিলেন না বাশার। পরবর্তীতে জানা যায় দলটার হয়ে কাজই করবেন না দেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক। বিপিএল নিলাম থেকেই আলোচনায় চট্টগ্রাম। প্লেয়ার কেনায়ও মুন্সিয়ানা দেখাতে পারেনি দলটা, এবং জানা গেছে দলটার সঙ্গে যুক্ত আছেন ঢাকা ডমিনেটর্স এবং দুর্বার রাজশাহীর সঙ্গে থাকা আমিন খান। সুখবর আছে অন্তত তাইজুলের জন্য। দুর্দান্ত করছেন তিনি অন্তত টেস্ট ক্রিকেটে, এবং আইসিসির যে নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকা, সেই তালিকায় নাম আছে তাইজুল ইসলামের। বাংলাদেশের এই লেফট আর্ম স্পিনার, তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। বাঁহাতি স্পিনারের সঙ্গে মনোনয়ন পাওয়া বাকি দুজনও স্পিনার সাউথ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। গত মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এই সিরিজের সর্বোচ্চ 13 উইকেট নিয়ে সিরিজ সেরা হন তাইজুল ইসলাম। ভারতের মাটিতে গত মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজে সাউথ আফ্রিকা ও স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে। সেই সিরিজে 17 উইকেট নেন সাইমন হার্মার। আর ঘরের মাঠে পাকিস্তানের ত্রিদেশীয় টি-20 সিরিজ জয়ে সর্বোচ্চ 10 উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। মেয়েদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের থিফাচা পুথাওয়াং ও আরব আমিরাতের এশা ওজা। এক বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে ময়মনসিংহে যে ক্রিকেট লিগ, সেটা তো দেশের ক্রিকেটের জন্য সেটাও একটা ভালো খবর। সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে এবারের আসরের। 11টি দলের অংশগ্রহণে পুরো মৌসুম জুড়ে জমে উঠবে ব্যাট বলের লড়াই। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মাধ্যমে পুনরায় জমে উঠেছে স্থানীয় খেলাধুলার পরিবেশ। এক বছর বিরতির পর আবারও মাঠে গড়ালো ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। শুক্রবার সকালে সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করেন অতিথিরা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবার মাঠে নামছে স্থানীয় 11টি দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। এই এনভায়রনমেন্টে মানে বহুদিন পরে মানে খেলার একটা অপরচুনিটি আসছে আমাদের। মানে এরকম আয়োজন মানে আসলেই বিগত কয়েক বছর ধরে মানে হয় নাই। দলগুলো খুব ভালো হয়েছে, আমরাও আসলে চেষ্টা করবো যে লিগটা সফলভাবে শেষ করার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় থানারঘাট স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাট বলের লড়াই উপভোগ করতে সকাল থেকেই জড়ো হন দর্শকরা। জেলা ক্রিকেটের বিকাশে এমন আয়োজনে স্পন্সরদের আরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একসময় ময়মনসিংহের ক্রিকেট দিয়ে ঢাকার মাঠ চলতো, এখন ময়মনসিংহের প্রিমিয়ার লিগের খেলাগুলো সঠিক সুন্দরভাবে যদি শেষ হয়, এখান থেকে যদি প্লেয়ার বের হয়ে আসে তো জাতীয় দলে খেলার সুযোগ পায়। ক্রিকেট তো একটা ব্যয়বহুল খেলা, আপনারা জানেন। সেখানে যদি আপনার স্পন্সর না থাকে তাহলে তো এই খেলা উন্নতি হবে না। আর এটা একটা টাইম, একটা লং ভার্সনের খেলা। এখানে টাকা পয়সার একটা বিশাল ব্যাপার আছে। সমাজের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, এই সমাজের তরুণদের কথা চিন্তা করে কেউ আসলে সেখানে এসে অর্থ বিনিয়োগ করতে চায় না।
এই ক্ষেত্রে বাংলাদেশ শুধু ময়মনসিংহে নয়, এটি আসলে বাংলাদেশেরই বড় সংকট। সার্কিট হাউস মাঠেই অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। আয়োজকদের প্রত্যাশা এই লিগ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে আর ময়মনসিংহের ক্রিকেটকে করবে আরও গতিশীল। ময়মনসিংহের প্রিমিয়ার লিগ সবসময় খেলা হয়, প্রতি বছরই খেলা হয়, শিয়ালেকে খেলা হচ্ছে। আমাদের ক্রিকেট যে ব্যবস্থা, আমাদের ময়মনসিংহের ঐতিহ্য ছিল ক্রিকেটের, সেই ঐতিহ্যটা হারিয়ে গিয়েছে। সারা বাংলাদেশের যে এখন প্রেক্ষাপট, সেইভাবে আমরাই বলবো যে প্রথমবারের মতো লিগ আয়োজন করছি। বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু ময়মনসিংহে প্রথমবারের মতো লিগ আয়োজন করছি। এটা আমাদের জন্য বলবো যে ময়মনসিংহবাসীর জন্য একটি সুখবর। তবে চেষ্টা করব যে সামনে যে প্রায় 2 মাস লাগবে আমাদের এই মাঠে খেলা, এই 2 মাস যেন সুন্দর মতো খেলা শেষ করতে পারি। সংশ্লিষ্টরা বলছেন এমন আয়োজন নতুন প্রতিভা তুলে আনতে সহায়ক হবে দেশের ক্রিকেটে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 2026 বিশ্বকাপ যত এগিয়ে আসছে তত একটা প্রশ্ন তো অন্তত আর্জেন্টাইন ভক্তদের মনে আসছে যে মেসি কি আসলে খেলবেন। মেসি কথা বলেছেন তিনি যদি না খেলেন দর্শক হয়েও থাকতে চান এবং সবকিছু নির্ভর করছে পরিস্থিতির উপর। তবে মেসি খেলতে চান এবারের বিশ্বকাপে। নিজের দল নিয়েও ভীষণ আশাবাদী। স্কালোনির অধীনে অসাধারণ এক দল নিয়ে আবারও সোনালি ট্রফি জেতার স্বপ্ন দেখেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। দীর্ঘ 3 যুগের অপেক্ষা শেষে মেসির কাঁধে ভর করেই 2022 সালে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্বসেরা ট্রফি জয় করেছিল আর্জেন্টিনা। জীবনের 38 বসন্ত পেরিয়েও মাঠে নিয়মিত জাদুকরী ফুটবল উপহার দিয়ে চলেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে গোল আর অ্যাসিস্টে MLS-এর মঞ্চ মাতিয়ে দলকে তুলেছেন ফাইনালে। সেই মেসিকে ঘিরেই আরও এক বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার স্বপ্নে বিভোর সতীর্থ থেকে শুরু করে আর্জেন্টিনার মানুষ আর গোটা বিশ্বের কোটি আর্জেন্টাইন সমর্থক। তবে বড় প্রশ্ন, আসন্ন 2026 বিশ্বকাপে কি আদৌ খেলবেন মেসি? ESPN আর্জেন্টিনার স্পোর্টস সেন্টার শোতে এই প্রশ্নের উত্তরে আবারও কথা বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। যদিও এবারও রয়ে গেছে মেসির বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা। আশা করি আমি বিশ্বকাপে থাকতে পারবো। আগেও বলেছি সেখানে আমি ভীষণভাবে থাকতে চাই। আমরা এ নিয়ে কথা বলেছি। স্কালোনিও বিষয়টা বোঝে। সে সবসময় বলে যে কোনো ভূমিকাতেই সে আমাকে দলে চায়। আমাদের মধ্যে গভীর আস্থা আছে। পরিস্থিতি যদি কোনোভাবে খুব প্রতিকূল হয়, সবচেয়ে খারাপ হয়, যদি খেলতে নাও পারি, অন্তত মাঠে দর্শক হিসেবেই দেখব। তবু তা হবে এক বিশেষ অনুভূতি। বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার সেরা দল হয়েই বিশ্বকাপের টিকিট কেটেছে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সতীর্থদের উপর ভরসা রেখে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন মেসি। আস্থা রাখছেন কোচ স্ক্যালোনির উপর। সত্যি বলতে আমাদের অসাধারণ সব খেলোয়াড় আছে এবং আমরা আবারও চেষ্টা করব। বিশেষ করে স্কালোনি দায়িত্ব নেয়ার পর থেকে সবার যে উদ্দীপনা ও আগ্রহ সেটা আরও স্পষ্ট। সবার মানসিকতাই দুর্দান্ত। এটা পুরোপুরি বিজয়ীদের দল, মানসিকভাবে শক্ত। তারা আরও জিততে চায় আর সেই তাগিদটাই খুব ছোঁয়াচে। ওদের অনুশীলন করতে দেখলেই বোঝা যায় তারা নিজেদের সবটুকু উজাড় করে দেয়। মেসির মতে বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন। বলেছেন স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল কিংবা জার্মানির মতো শক্তিশালী দলগুলোও তো আবারও বিশ্বকাপ জিততে চায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। না, মেসি ফিরবেন কি ফিরবেন না সেই প্রশ্ন তো থেকে যাচ্ছে আপাতত। তবে আজ রাত 11টায় বাংলাদেশ সময় ফিফা বিশ্বকাপের যে ড্র সেটা অনুষ্ঠিত হবে এবং সেই ড্রতে আসলে ভাগ্য নির্ধারণ হবে। আর্জেন্টিনা তারা কোন গ্রুপে পড়বে, ব্রাজিল কিংবা অন্যান্য দল। তবে বেশ কিছু বড় দলের এক গ্রুপে পড়ার সুযোগ নেই, কারণ একই পটে তাদেরকে রাখা হয়েছে, তারা ভিন্ন ভিন্ন গ্রুপে পড়বে। তো ভাগ্য নির্ধারণী যে ব্যাপারটা সেটা কিন্তু ঘটবে আজ রাতেই ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপে। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর দিতে চাই। ইংলিশ প্রিমিয়ার লিগে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে 1-1 গোলে ড্র করেছে রেড ডেভিলসরা। শুরু থেকেই সফরকারীদের উপর চাপ তৈরি করে খেলতে থাকে ম্যান ইউ। ওয়েস্ট হ্যামও চালায় পাল্টা আক্রমণ, তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙে স্বাগতিকরা। ম্যাচের 58 মিনিটে বক্সের ভেতর জটলার মধ্যে থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়ান দিয়েগো দালোত। 1-0 গোলে এগিয়ে থেকে ম্যানচেস্টার যখন জয়ের সুবাতাস পাচ্ছিল তখন শেষ দিকে হিসাব পাল্টে দেন মোহাম্মদু কান্তে। 83 মিনিটে দারুণ এক প্লেসিংয়ে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান এই মিডফিল্ডার। এই ড্রয়ে 14 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে আছে রেড ডেভিলস। এবারে অ্যাশেজের খবর। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে 44 রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ক্যাচ মিসের মহড়ার দিনে
শেষে 6 উইকেট হারিয়ে 378 রান অস্ট্রেলিয়ার। গোলাপি বলের টেস্টে একদিন সর্বোচ্চ রানের রেকর্ড করেছে তারা। ব্যাট হাতে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ট্র্যাভিস হেড ও জেক ওয়েদার্ড। উদ্বোধনী জুটি থেকে আসে 77 রানের পার্টনারশিপ। 33 রানে ট্র্যাভিস হেড ফিরলে মার্নাস লাবুশেনকে নিয়ে প্রতিরোধ করেন জেক। দেখা পান অর্ধশতকের, তবে 72 রানে জফরা আর্চারের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর জুটি বাঁধেন লাবুশেন ও স্মিথ। 65 রান করে স্টোকসের শিকার হন লাবুশেন। একই ওভারে ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথকে সাজঘরে ফেরান ব্রাইডন কার্স। গ্রিন 45 আর স্মিথ করেন 61 রান, 23 রান করে আউট হন জশ ইংলিশ। এর আগে প্রথম দিনের করা 9 উইকেটে 325 রান নিয়ে খেলতে নেমে বেশি দূর এগোতে পারেন ইংলিশরা। স্কোরবোর্ডে মাত্র 9 রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথম ইনিংসে তারা সংগ্রহ করেছিল 334 রান। পার্থের পর অন্তত ব্রিসবেনে অ্যাশেজটা বেশ জমে উঠেছে এবং এই যে ঐতিহ্যের লড়াই, এখানে অজিরা একটু টপকে গেছে ইংলিশদের, তবে প্রথম ম্যাচটা 8 উইকেটে তারা জিতেছিল। এখানে রান হচ্ছে অন্তত বলা যায় যে জো রুটের ব্যাটে একটা বড় সেঞ্চুরির পর দলীয় পারফরমেন্সে অস্ট্রেলিয়া তারা জবাব দিয়েছে। স্মিথ রান পেয়েছেন, লাবুশেন রান পেয়েছেন, তবে রুটের সেঞ্চুরি নিয়ে ঘটেছে একটা ইন্টারেস্টিং ঘটনা, জানাবো সেটাই। অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের প্রথম সেঞ্চুরিতে বড় বাঁচা বেঁচে গেছেন সাবেক অজি তারকা ম্যাথু হেইডেন। তাকে আর উলঙ্গ হয়ে হাঁটতে হবে না মেলবোর্নের মাঠে, তাই তো মান বেঁচে যাওয়ার উচ্ছ্বাস হেইডেনের। রুটকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন হেইডেন কন্যা গ্রেস হেইডেনও। এর আগে অদ্ভুত এক বাজিতে সাবেক অজি ওপেনার বলেছিলেন চলতি অ্যাশেজে রুট সেঞ্চুরি না পেলে উলঙ্গ হয়ে হাঁটবেন এমসিজিতে। ক্যারিয়ারে অসংখ্যবার এমন উচ্ছ্বাস করেছেন সাবেক ওজি ওপেনার ম্যাথু হেইডেন, কিন্তু তাই বলে ইংলিশ প্রতিপক্ষ জো রুটের সেঞ্চুরিতেও? হ্যাঁ, ব্রিসবেনে এমন দৃশ্যই দেখেছে ক্রিকেট বিশ্ব। সেখানে যখন শতকের বিশেষ উদযাপন রুটের, তখন হাফ ছেড়ে বাঁচার আনন্দ হেইডেনের। কারণ এই শতকের কারণেই মেলবোর্নের মাঠে উলঙ্গ হয়ে হাঁটতে হবে না সাবেক ওজি তারকাকে। অস্ট্রেলিয়ার মাটিতে 29 ইনিংস খেলে এতদিন সেঞ্চুরিবিহীন ছিলেন ইংলিশ তারকা জো রুট। এক পডকাস্ট অনুষ্ঠানে সেই রুটের পক্ষেই অদ্ভুত এক বাজি ধরেছিলেন ম্যাথু হেইডেন। বলেছিলেন এবারের অ্যাশেজে যদি রুট শতক না পান তাহলে নগ্ন হয়ে হাঁটবেন এমসিজিতে। তারপর থেকে সবার বিশেষ নজর জো রুটের দিকে। পার্থে প্রথম টেস্টে ব্যাট হাতে রুট ব্যর্থ হওয়ায় অনেকেই হেইডেনকে মনে করিয়ে দিচ্ছিলেন বাজির কথা। তবে অপেক্ষা দীর্ঘ হয়নি। সিরিজের দ্বিতীয় টেস্টেই রুট করলেন হেইডেনের মান বাঁচানো সেঞ্চুরি, আর তাতেই এমন খ্যাপাটে উদযাপন সাবেক ওজি ওপেনারের। রুটের সেঞ্চুরিতে আমার জীবনের দুজন মানুষ খুব খুশি হয়েছে, একজন আমার স্ত্রী ও অপরজন আমার কন্যা। কোনোভাবেই তারা চায়নি ওরকমটা হোক। তিনটা ছিল দুর্দান্ত, রুট অসাধারণ। একটু ঝুঁকিপূর্ণ বাজি ছিল, কারণ আমি সেটা কোনোভাবেই করতে চাইনি, কিন্তু সংগ্রহে যখন কারো 13,500 রান থাকে এবং এখনও রান করে যাচ্ছে, তখন জো রুটের উপর সেই ভরসা করাই যায়, কেননা কোনো না কোনো সময় যে ফিরে আসবেই। প্রথম ইনিংসে 138 রানে অপরাজিত ছিলেন জো রুট। তার এই সেঞ্চুরির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন হেইডেন কন্যা জনপ্রিয় ক্রিকেট সঞ্চালক ও মডেল গ্রেস হেইডেন। ইনস্টাগ্রাম বার্তায় লেখেন, আমাদের সবার চোখকে বাঁচিয়ে দেওয়ার জন্য রুটকে ধন্যবাদ। প্রতিপক্ষ তারকাকে নিয়ে এমন বিপজ্জনক বাজি হয়তো আর কখনোই ধরতে চাইবেন না হেইডেন। তবে আস্থার প্রতিদান কিভাবে দিতে হয় সেটি নিজের ক্লাস দিয়েই বুঝিয়ে দিলেন জো রুট। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। এবার একটু দেশের ক্রীড়াঙ্গনের সাফল্যের খবর দিই। 7ম ক্যারম বিশ্বকাপে সাফল্য পেয়েছে বাংলাদেশ। পুরুষদের দলগত ইভেন্টে মালদ্বীপকে 2-1 গেমে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের এমন অর্জনের অভিনন্দন জানায় বাংলাদেশ ক্যারম ফেডারেশন। পুরুষদের দলগত এই ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত। রানার্স আপ হয়েছে শ্রীলঙ্কা। এর আগে বিশ্বকাপে অংশ নিতে গত 30 নভেম্বর মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে 11 সদস্যের বাংলাদেশ দল। 3 ধাপের বাছাই প্রক্রিয়া শেষে 4 জন পুরুষ ও 4 জন নারী চূড়ান্তভাবে জায়গা করে নেন। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ইতালি সহ 20টিরও বেশি দেশ অংশ নেয়। দেশের এই যে ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য বড় খেলার ভিড়ে ক্যারম কিংবা অন্য যে খেলাগুলো আছে সেগুলো হয়তো কিছুটা হারিয়ে যায়, কিন্তু দেশের বাইরে কিংবা দেশের অভ্যন্তরে তাদের যে পারফরমেন্স, তাদের যে অর্জন, সেটাকেও যদি ঠিকভাবে তুলে ধরা হয়, অন্তত অন্যান্য ক্রীড়াঙ্গন বাংলাদেশের সেগুলো সমানতালে এগিয়ে যাবে, সেটাই প্রত্যাশা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।